সবাইকে স্বাগত জানাচ্ছি মঞ্জুরুল করিম নামের যে ইউটিউব চ্যানেল আছে সেটিতে। আপনাদের এর আগের যে আলোচনা ছিল যে কেকা ফেরদৌসির রান্না, নুডলস রান্না, সেটা নিয়ে আমি আর খালিদ মহিউদ্দিন আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আপনারা কোন কোন বিষয় নিয়ে আলোচনা দেখতে চান সেটার মন্তব্য করুন, এবং আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু মন্তব্য করেছেন আপনারা। সেটার মধ্যে থেকে আমরা একটা বিষয়কে বেছে নিয়েছি। আপনারা অনেক বিষয়কে নিয়েই আলোচনা করতে বলেছেন, কখনো কখনো দেখা গেছে খুবই একটা নির্দিষ্ট বিষয়, অথবা দেখা গেছে যখন আমরা বিষয় নির্ধারণের ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি ঠিক আছে জাতীয় ইস্যু কোনটা, এবং সেটা নিয়ে আলোচনা করলে মানুষের কত বেশি মানুষের উপকার হবে, কত বেশি মানুষের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে। তারই প্রেক্ষিতে আজকে আমরা বাজেট নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বলে নিই যে আমি বাজেটের কিছু বুঝি না। হয়তো কোনো কিছু পণ্যের দাম বাড়লে আমার জীবনের উপর প্রভাব পড়ে, আমার প্রতিদিনের জীবন, আমার বাজারে যাওয়া, আপনার উপরেও সেরকম বা আরেকজনের উপরে সেরকম, আরও হাজার হাজার লাখ লাখ বা কোটি মানুষের উপর প্রভাব পড়ে। প্রথমত যখন বাজেটগুলো ডিক্লেয়ার করা হয় অনেক বিষয়ে আমরা বুঝে উঠতে পারি না। এই বিষয়ে আপনারা প্রচুর আগ্রহী এবং আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে এবারের বাজেট নিয়ে। আবগারি শুল্ক বা ভ্যাটের ব্যাপারটা কি হচ্ছে সেটা নিয়ে আপনারা প্রচুর অনেকেই জানতে চেয়েছেন। সেই জন্য আজকে আমরা আমাদের সাথে আলোচনার জন্য শাওন হাসনাতকে আমন্ত্রণ জানিয়েছি। শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বিজনেস রিপোর্টিং করেন। শাওন হাসনাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো এই মাত্র কয়েকদিন আগে যে বাজেটটা ঘোষণা করা হলো সেটার কভার করেছেন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার দর্শকরা সে ব্যাপারে জানতে খুবই আগ্রহী। তাদের অনেকের মধ্যে ভিন্ন ভিন্ন রকম ধারণা তৈরি হচ্ছে। এবারে বাজেট সম্পর্কে শুরুতে আপনার মূল্যায়নটা জানতে চাই। আসলে বাজেট হচ্ছে কি আয় ব্যয়ের একটা হিসাব। আমার পরিবারে যেমন একটা বাজেট থাকে না, যে আমি কি করব সারা বছর, যেমন আমি কত বেতন পাবো, বা মাস ভিত্তিকও সেটা হতে পারে যে মাসে আমি কত বেতন পাবো সে অনুযায়ী আমি কতটা ব্যয় করব। তবে পরিবারের বাজেটের চেয়ে দেশের বাজেটের একটা পার্থক্য হচ্ছে, পরিবারে কিন্তু আমি আগে আমার আয় কত সেটা জানছি, পরে সে অনুযায়ী ব্যয় করছি। কিন্তু দেশের বাজেটের ক্ষেত্রে কি আসলে আমি আগে প্রথমে ব্যয়টা ঠিক করছি, এবং এরপর ওই ব্যয় অনুযায়ী সে টাকার সংস্থান কীভাবে হবে সেই উৎসগুলো আমরা বের করছি। তো বাংলাদেশে আসলে বাজেটের ক্ষেত্রে আমি যদি বলি আপনাকে, স্বাধীনতার পর বাংলাদেশের আয়ের প্রধান উৎসই ছিল বিদেশি ঋণ এবং সহায়তা। সেখান থেকে কিন্তু আমরা পুরো একবারে তখন 90% আসলে বিদেশি ঋণ ও সহায়তা দিয়ে বাজেট হতো। এখন পুরো উল্টোটা হয়ে গেছে। এখন আমাদের অভ্যন্তরীণভাবে আমরা 90% অর্থ যোগান দিচ্ছি, মাত্র 10% হয়তো অনেকটা স্বাবলম্বী হওয়ার, নিজেদের পায়ে দাঁড়ানোর যে বিষয়টা। আসলে স্বাধীনতার কি বলবো, যে আপনাকে 4.5 দশক পরে আমরা যে একটা জায়গায় পৌঁছেছি সেটা কিন্তু সবাই এখন স্বীকার করছে। তো এবারে বাজেট নিয়ে আমি আপনাকে যদি বলি, এবারে বাজেটটা আমি বলবো যে একদিক দিয়ে কিছুটা চাপের বাজেট, আবার একদিক দিয়ে বলবো একটি সাহসী বাজেট। কিভাবে চাপ এবং কিভাবে চাপ হচ্ছে, যেমন ধরেন ভ্যাট আইনটা অনেক 2012 সালে আসলে এটি পাশ হয়ে আছে, নতুন ভ্যাট আইন, কিন্তু এটা সরকার মানে কার্যকর করতে পারছিল না। সেক্ষেত্রে ব্যবসায়ীদের আপত্তি, বিভিন্ন মহলেরই আপত্তি ছিল, কিন্তু এবার সেটি তারা করেছে। তারপরও ব্যবসায়ীদের চাপের কারণে কিছু কিছু জায়গায় তারা অব্যাহতি দিয়েছে, বাড়িয়েছে, সেটা হচ্ছে সেই দিক থেকে একটা চাপ। আরেকদিকে সাহসী বলবো যে এই নির্বাচন আগামী বছর বা এর পরের বছরই নির্বাচন, তার আগে এই ধরনের একটা আইন করা আসলে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট মানে তাদের জন্য খুব অস্বস্তিকর হওয়ার কথা, কারণ ভোট ব্যাংক হচ্ছে সাধারণ মানুষ। তো তাদের উপর ভ্যাটটা যখন চাপবে, তো সেই হিসাবে তারা যখন এইটাকে আসলে ইমপ্লিমেন্টে যাবে, তখন মানে সরকারের পক্ষ থেকে যাই বলা হোক কিছুটা হলেও তো সেটা মানুষের জীবনে প্রভাব ফেলবে। তো এই ধরনের একটা আইন কার্যকর করা এটা অবশ্যই একটি এই বিষয়ে আমরা নিশ্চয়ই যে কতটুকু চাপের বা ভোটের আগে যে বাজেট ঘোষণা সেটা কিরকম হয়, কতটুকু চাপ তৈরি করে সেটা নিয়ে আমরা কথা বলবো। মানুষের একটা মূল আগ্রহের জায়গা যেটা নিয়ে খুব বেশি পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসছে সেটা হলো যে আবগারি শুল্কর কথা যেটা বলা হচ্ছে। আমি বাজেটের কিছু বুঝি না, বা আরও যারা এটা শুনবে তারাও কিছু বোঝে না, তারা শুধু জানতে চায় যে তাকে আসলে আরো কত বেশি পে করতে হচ্ছে। আপনার কাছ থেকে বিষয়টা আবগারি শুল্ক আসলে আমাদের দেশে সবসময়ই ছিল, এই আইনটি অনেক আগেরই, এবং আমরা যদি গত কয়েক বছর আগেও দেখি আইনটি ছিল, এই আইনটির কিছুটা পরিবর্তন হয়েছে। তবে আসলে প্রথম দিকে বাজেটের আগে, বাজেট ঘোষণার আগে বিশেষ করে ফাইন্যান্স বিল বা অর্থ বিল যেটা হয় সেটা প্রেক্ষিতে কিছু পত্রপত্রিকায় কিছু রিপোর্ট আসছিল। তো এই রিপোর্টের প্রেক্ষিতে আসলে কিছুটা ভুল ব্যাখ্যাও হয়েছে। যেমন আমি আপনাকে যদি বলি, আবগারি শুল্ক আগেও ছিল। আপনি যদি বছরের যে কোনো একটি সময় আগে
20,000-এর উপরে ট্রানজ্যাকশন করেন, এখন সেটা একবার হতে পারে, 14 বার হতে পারে, 100 বারও হতে পারে, বছরের মধ্যে যদি করেন, তাহলে আপনাকে 20,000-এর উপরে 150 টাকা আবগারি শুল্ক দিতে হবে। এখন এবং 1 লাখের উপরে হলে সেটা ছিল 500 টাকা। আচ্ছা, এরপর উপরের গুলোতে আরো সেটি বাড়বে। কিন্তু বর্তমানে যেটা করা হয়েছে, 20,000 টাকার যে সিলিংটি আছে সেটা সম্পূর্ণ উঠিয়ে দেওয়া হয়েছে। এখন হিসাবটাই করা হবে 1 লাখ টাকার ওপরে। এখন 1 লাখ টাকার ওপরে যেটা আগে ছিল 500 টাকা, সেটা এখন 1 লাখ থেকে 10 লাখ টাকা হলে আবগারি শুল্ক আপনাকে বছর শেষে দিতে হবে 800 টাকা, 300 টাকা বাড়ানো হয়েছে। কিন্তু আরেকটা বিষয় যদি আমি খেয়াল করি, 20,000 থেকে যে 1 লাখ পর্যন্ত যে সিলিংটা আগে ছিল সেটা উঠিয়ে দেওয়াতে অনেক মানুষ কিন্তু এটার বাইরে চলে গেছে, তাদের কাউকে কিন্তু এখন আর ওই যে আগে যে শুল্কটা ছিল সেটা আবগারি শুল্ক দিতে হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে এখন 1 লাখ থেকে 10 লাখ হচ্ছে আপনার, সেটা বাড়ানো হয়েছে 300 টাকা। কিন্তু আবার ঠিক তেমনি 10 লাখ থেকে 1 কোটি টাকা যদি হয়, সেক্ষেত্রে সেটা বেড়ে হচ্ছে 2,500 টাকা, আগে ছিল সেটা 1,500 টাকা, 1,000 টাকা বাড়ানো হয়েছে। আবার আপনার 10 লাখ থেকে 1 কোটি, যেটা আপনাকে বললাম, 1 কোটি থেকে যদি 5 কোটি হয় ট্রানজ্যাকশন, সেক্ষেত্রে আপনার সেটা আগে ছিল হচ্ছে 7,500 টাকা, এখন সেটা 12,500 টাকা করা হয়েছে, মানে প্রায় 450 টাকা, বা এখন 12,000 টাকা করা হয়েছে, 450 টাকা, 4,500 টাকা বাড়ানো হয়েছে। আর সর্বশেষ যেটি ছিল যে 5 কোটির উপরে যদি আপনার ট্রানজ্যাকশন ব্যাংকে থাকে, সেক্ষেত্রে আপনার আগে দিতে হতো 15,000 টাকা আবগারি শুল্ক, এখন সেটাকে 25,000 টাকা করা হয়েছে। তো আমি আসলে যারা আসলে 15 কোটি বা 20 কোটি বা 1 কোটির উপরে টাকা জমা রাখবেন, তাদের জন্য এটা খুব বেশি আমার মনে হয় না। বরং আমার কাছে স্বস্তির জায়গাটা হচ্ছে যে 20,000 থেকে 1 লাখ, যেটা খুব বেশিরভাগ মানুষের জন্য যে 150 টাকা হলো তো তার কাট ছিল, সেটা কিন্তু এখন আর কাটা হবে না। সেক্ষেত্রে কিন্তু এটা আমি মনে করি যে নিম্ন আয়ের এবং স্বল্প আয়ের মানুষের জন্য অনেকটাই একটা স্বস্তির জায়গা। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি তো আয়কর দিচ্ছি, আমি আবার কেন এখানে কর দিব, ডাবল ট্যাক্সেশন আমি কেন যাবো? তা আমি হয়তো এটা গভর্নমেন্ট হয়তো চিন্তা করবে, কারণ বাজেট কিন্তু এখনো পাস হয়ে যায়নি, প্রস্তাবিত বাজেট। এটা আসলে 29শে জুন সংসদে পাস হবে। তার মধ্যে ইতিমধ্যে আপনি দেখেছেন সংসদে এমপিরা এটা নিয়ে কথা বলছেন। অর্থমন্ত্রী হয়তো আগের জায়গায় ফিরে যেতে পারেন, আমার যেটা, কিন্তু আগের জায়গায় যেন আবার ফিরে না যান আমি চাই, কারণ আগের জায়গায় ফিরে গেলে কিন্তু সেই 20,000-এর বিষয়টি থেকে যাবে। আগের জায়গায় ফিরুক, হয়তো 500 টাকাই থাকুক, কিন্তু 20,000-এর সিলিংটা যেন উঠে যায়। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই আপনার কাছ থেকে, এটাও আরো জানবো, সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে যার ব্যাংকে 1 লাখ টাকা আছে সে যথেষ্ট পরিমাণ সম্পদশালী। এই বিষয়টা মানুষের মধ্যে একটু অন্যরকম ভাবে উঠে এসেছে, কারণ এখনকার দিনে 1 লাখ টাকা থাকা, ব্যাংকে থাকা আসলে খুব বেশি বড় বিষয় কি মনে হয়? না, অর্থমন্ত্রী আসলে যেটা বলে ফেলেছেন, মানে 1 লাখ টাকার উপরে থাকলে তিনি সম্পদশালী, উনি এটা বলেছেন, সেটা আসলে উনি আসলে হয়তো ওই সময় আমরা আসলে অনেক প্রশ্ন, আমি নিজেই ছিলাম ওই প্রেস কনফারেন্সে বাজেট উত্তর, তো সেখানে আসলে অনেকে আসলে এটা নিয়ে এত আলোচনা হচ্ছিল, অর্থমন্ত্রী অনেকটা মানে ক্ষোভের সুরে এটা বলে ফেলেছেন। হয়তো উনি এটা মিন করেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, 1 কোটি টাকার উপরে হলে সে সম্পদশালী, সেটা আমি মানি। তো এটা আসলে এটা ব্যাখ্যা অর্থমন্ত্রী দিতে পারবেন, তবে আমার মনে হয় না 1 লাখ টাকার উপরে ট্রানজ্যাকশন হলে সে সম্পদশালী। তো এটা নিয়ে আসলে বিতর্কের জায়গা আছে, বিতর্ক হবেও এর মধ্যে, এবং এটা আসলে কোট আনকোট যেভাবেই হোক, এটা আসলে একটা বাণী হিসাবে থেকে যাবে এবং পরবর্তীতে এটা থাকবে। মানে অর্থমন্ত্রীর এরকম অনেক বাণীর সাথে আমরা পরিচিত। কিন্তু আমি একটা বিষয় বলবো আপনাকে, আমি আসলে এর আগে অর্থ উপদেষ্টা, এর আগে বিএনপির সময় যিনি অর্থমন্ত্রী ছিলেন, তাকে 6 মাস পেয়েছিলাম, আর নতুন অর্থমন্ত্রী। তা আমি একটা জিনিস বলবো, এই অর্থমন্ত্রীকে আমি একটা দিকে খুব কৃতিত্ব দিব, ওনার মধ্যে একটি ভিশনারি বিষয় আছে, ভবিষ্যতে কি হবে। যেমন আগে একটা সময় আমাদের প্ল্যান হতো 2 বছর 3 বছর কি হবে, কিন্তু এখন কিন্তু 10 বছরের প্ল্যান হচ্ছে, 5 বছরের প্ল্যান হচ্ছে। এটা দরকার, মানে আমার আর্থিক খাত আপনি দেখেন, বিশ্বমন্দা, সব জায়গায় ডলারের দামের ওঠানামা, তেলের দাম কমে যাওয়া, বেড়ে যাওয়া, আমাদের ইকোনমিতে কিন্তু খুব একটা প্রভাব পড়ছে না, আমরা কিন্তু অনেকটাই ভালো আছি। তারপরও আমি বলবো, কিন্তু হ্যাঁ, আমাদের আরও ভালো করার কথা। আমরা হয়তো এখন হেঁটে যাচ্ছি, কিন্তু আমাদের দৌড়ানোর কথা ছিল, সেটা আমরা হয়তো করছি না। সেটা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা হতেই পারে। আচ্ছা, যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, ধরেন এই 1 লাখ টাকার হিসেবে আসে মূলত বাংলাদেশের একটা মানে মেজরিটি যদি বলেন যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, তারাই তো বাজেট নিয়ে সবচেয়ে বেশি
প্রভাবিত হয় তাদের জীবন, সবারই হয়, কিন্তু যার 1 কোটি টাকা আছে তার উপরে যতটুকু প্রভাব না পড়ে, যে 50,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করে বা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তাদের উপরে বেশি প্রভাব পড়ে। আপনার কাছে কি মনে হয় যে শুধু এই 1 লাখ টাকার হিসাবেই তাদের উপরে প্রভাব পড়তে যাচ্ছে, নাকি অন্য কোনো ভ্যাট নিয়ে যদি একটু কথা বলেন? মানে আসল বিষয়টি আপনি এসেছেন, এই বাজেটের আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভ্যাট আপনার যেভাবেই হোক আপনার এটা সাধারণের জীবনে প্রভাব ফেলবে। মানে আবগারি শুল্কটা একটা বিতর্ক শুরু হয়ে গেছে, সবাই আসলে এটা নিয়ে ব্যস্ত, কিন্তু আসল বিষয় কিন্তু ভ্যাটটা কিন্তু আমার সাধারণ প্রতিদিনকার জীবনে আমার প্রভাব ফেলবে। আমি যদি আপনাকে বলি, এখন আমি বিদ্যুৎ বিল দিচ্ছি প্রতি মাসে, এবং প্রতি মাসে কিন্তু বিদ্যুৎ বিলে আপনি দেখবেন বিদ্যুৎ বিলে এখানে 5% ভ্যাট আছে। যেহেতু এখন নতুন আইন অনুযায়ী কোনো 5%, 7.5%-এর কোনো ট্রাঙ্কেটেড রেট থাকবে না, সব ইউনিক রেট হয়ে যাবে 15%। সেক্ষেত্রে কিন্তু আমার বিদ্যুৎ বিল বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমার একটা বাড়তি খরচ বাড়ছে। হ্যাঁ, সরকার যদি এখন ভর্তুকি বাড়িয়ে আগের দাবি রেখে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু সরকারের সেক্ষেত্রে ভর্তুকিটা বাড়াতে হবে। সেটা এখনো ডিসিশন ঘোষণা আসেনি, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব গিয়েছে, হয়তো এটা নিয়ে আরো আলোচনার পরে হয়তো বিষয়টা হবে। এছাড়া আমি বলি আপনাকে রেস্টুরেন্টের বিষয়ে, আপনি স্টারের যে রেস্টুরেন্টে, সেখানে আপনি খেলে দেখবেন যে 15% ভ্যাট সহ তারা দাম কিন্তু রাখছে। সেক্ষেত্রে পাশের আরেকটি দোকানে আপনি যদি যান, আমি এই যে কারণ বাজারেই বললাম, ওখানে গিয়ে কিন্তু আপনি দেখবেন যে মানে ওইখানে স্টারের যে দাম তার চেয়ে কিন্তু কম দাম, কারণ তাকে কিন্তু 15% ভ্যাট দিতে হচ্ছে না, আর উনি ভ্যাট দিচ্ছেন এখানে একটু দামটা বেশি। কিন্তু এখন যখন এই আইনটা সবার জন্য কার্যকর হবে, উনিও কিন্তু 15% ভ্যাট দিবেন, সেক্ষেত্রে আমার কাছ থেকেও কিন্তু দামটা বেশি রাখবেন। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় যে ফ্লেক্সিবিলিটি ছিল সেটা কমে যাবে। আলটিমেটলি আমার কিন্তু রেস্তোরাঁ, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে আবগারি শুল্ক নিয়ে এত কথা হচ্ছে, সেটার আড়ালে আসলে এই যে ভ্যাটটা প্রতিদিনের জীবনকে আরো মারাত্মকভাবে প্রভাবিত করবে আমার কাছে। হ্যাঁ, সেটাই আসলে বেশি প্রভাবিত করবে। হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে কি, এখনো কিন্তু 15% ভ্যাট চালু আছে, কিন্তু সেটা মানা হচ্ছে না। বিশেষ করে আমি বলবো যে ব্যবসায়ীরা আসলে অনেক ক্ষেত্রে আমার পকেট থেকে ভ্যাট নিচ্ছেন, কিন্তু সেটা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। আমি জানি একটু হলো আমার জীবনে প্রভাব ফেলবে, কিন্তু তারপর আমি এই আইনটির পক্ষে, এই কারণে যে অনেক দিন ধরে একটা অনিয়ম চলছে। আমি টাকা দিচ্ছি, কিন্তু আমার টাকা সরকারি কোষাগারে যাচ্ছে। সরকারি কোষাগারে না যাওয়াতে আমার রাস্তাঘাট উন্নয়ন, আমার যে নাগরিক সুবিধা সেটা বাড়ছে না আমার হিসাবে। কিন্তু এখন আমি ভ্যাট দিব, সেটা হিসাব করে ব্যবসায়ী সেটা সরকারি কোষাগারে দিবে, এবং তার যে রেয়াত পাবার বিষয়টি সেটাও তিনি বুঝে নেবেন। তো সেক্ষেত্রে একটা সিস্টেম থাকবে। আমি আপনাকে যদি বলি যে ধরেন একটি মোবাইল সেট কিনলেন, একজন খুচরা বিক্রেতা একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে একটি মোবাইল সেট কিনলো, সেটা হয়তো 10,000 টাকা দাম, তো তার 15% ভ্যাট হিসাবে সে হয়তো 1,500 টাকা, মানে 11,500 টাকা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতাকে দিলেন। এখন উনি ওই জিনিসটা 11,500 টাকা তার খরচ হলো, তিনি এখন এটা ভোক্তার কাছে লাভ করে বিক্রি করবেন হয়তো 20,000 টাকায়। এখন 20,000 টাকার উপর আপনার 15% ভ্যাট কত হচ্ছে? 3,000 টাকা। তার মানে তিনি 23,000 টাকায় বিক্রি করছে। আমি ভোক্তা হিসেবে 23,000 টাকায় কিনছি, ভ্যাট দিচ্ছি এর মধ্যে 3,000 টাকা। তো 3,000 টাকা কিন্তু এখন খুচরা বিক্রেতা পাইকারি মানে সরকারি মানে ভ্যাট হিসেবে জমা দিবেন, এবং তিনি যে এর আগে 1,500 টাকা ভ্যাট দিয়েছিলেন উনি আবার ওটা ফেরত পাবেন। এক্ষেত্রে কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে। তার মানে উনি রেয়াতের সুযোগটাও পাচ্ছেন, আবার ভ্যাটও দিয়ে দিচ্ছেন। আমার 3,000 টাকা কিন্তু সরকারি কোষাগারে যাবে। এভাবে পাইকারি বিক্রেতা, তারপরে উৎপাদক আছেন, এভাবে এটা কিন্তু শেষ। আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে 1 লাখ টাকার একটা সিলিং নিয়ে কথাবার্তা হচ্ছে, যে 1 লাখ টাকার ট্রানজ্যাকশন মানে লেনদেন সরাসরি যদি আমি 1 লাখ টাকা ব্যাংক থেকে নিই, উঠাই বা রাখি, দুই ক্ষেত্রেই আমাকে 800 টাকা দিতে হবে। এটা নিয়ে সবাই খুব হইচই করছে। তার আড়ালে আসলে ভ্যাট জিনিসটা আরো মানুষের জীবনকে বেশি প্রভাবিত করবে। যে লোকের ব্যাংক থেকে 1 লাখ টাকা উঠানোর বা রাখার সামর্থ্য নাই, তাকেও কিন্তু এই ভ্যাটের মধ্যে পড়ে যেতে হচ্ছে। তো খুবই সাকসেসফুল বলা যেতে পারে, যে খুবই স্ট্র্যাটেজি যারা নিয়েছে, যে সবাই লোকজন হয়তো বা এই 1 লাখ টাকার হিসাব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, এবং সরকার যদি বা অর্থমন্ত্রী যদি শেষ পর্যন্ত বলেন যে ঠিক আছে সবার চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে 800 টাকা ওইটা করছি না, সেহেতু ভ্যাটটা থাকছে। ভ্যাটটা মানুষ মাথায় কামালো না, অথচ ভ্যাটটা আপনাকে প্রতিদিনের জীবন, ধরেন আমার মাসিক উপার্জন যদি হচ্ছে ইনকাম যদি 20,000 টাকা হয়, আমাকেও যেমন হচ্ছে প্রতিদিন পদে পদে ভ্যাট গুনতে হবে আমার, এবং আমার যদি 1 কোটি টাকা হয় আমারও পদে পদে ভ্যাট গুনতে হবে। সুতরাং যার উপার্জনের একটা স্তর নিচের দিকে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনার কথা শুনে। না, ভ্যাটটা আসলে কি, এখনো আপনি ভ্যাট দিচ্ছেন, আপনি হয়তো ভ্যাটটা দিচ্ছেন একটু
ব্যবসায়ীরা আসলে একটু কম দামে হয়তো কিছু জিনিস বিক্রি করছে, কিন্তু ওই ভ্যাটটা কিন্তু আপনি যে ভ্যাটটা দিচ্ছেন সেটা কিন্তু জমা হচ্ছে না সরকারি কোষে। এখন হয়তো কি হবে যে সে 15% ভ্যাটই আদায় করবে, নিয়ম অনুযায়ী সেটা আবার জমা দেবে আমার কাছে, আবার আলটিমেটলি সব হলো আমার মানে নাগরিক জীবনে একটু হলো ভ্যাটের প্রভাবটা পড়বে। কারণ অনেক ক্ষেত্রে যে আমরা ছাড়গুলো পাচ্ছিলাম সেগুলো ছাড়গুলো তো থাকছে না, সেক্ষেত্রে জিনিসপত্রের দাম কিছু হলেও বাড়বে, কিন্তু এই কিছু একবারই বেড়ে যাবে, এরপরে কিন্তু আর বাড়বে না। কিন্তু এর বিনিময়ে আমি কিন্তু সরকারি কোষাগারে আমার টাকাটা যে জমা হচ্ছে এটা নিশ্চয়তা কিন্তু আমি পাবো, কিন্তু এখন কিন্তু সেটা আমি না, এটা দেশের জন্য আপনি করছেন। আপনি ধরেন যে আমি একটা কথা বলছি যে আপনি বলছেন বিদ্যুতের দাম বেড়ে যাবে, হ্যাঁ বিদ্যুতের দাম বেড়ে গেলে বিদ্যুতের দাম বাড়বে না, আপনার বিদ্যুৎ বিলে খরচ বেড়ে হ্যাঁ বিদ্যুতের বিলে খরচ বেড়ে যাবে। বিদ্যুতের বিলে খরচ যদি বেড়ে যায়, আমরা জানি যে বিদ্যুৎ, গ্যাস বা এই ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে অন্যান্য পণ্যের দামের সাথেও এটা কিন্তু এক ধরনের অ্যাডজাস্ট হয়ে যায়। আমার যদি বিদ্যুতের খরচ বেড়ে যায় তো একজন ব্যবসায়ীরও তো বিদ্যুতের খরচ বেড়ে যাবে, তারও বেড়ে যাবে। হ্যাঁ, তার বেড়ে গেলে তো উৎপাদন খরচ বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে গেলে সেটা শেষ পর্যন্ত ভোক্তার উপরে এসে পড়ছে। আবার ভ্যাটের যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ পর্যন্ত ভোক্তাই দিচ্ছে। যতই আপনি যোগ করতে করতে আসেন, উৎপাদনকারী থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, শেষ পর্যন্ত এসে কিন্তু ভোক্তার উপরে আসে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আমি যে পদে পদে স্তরে স্তরে আমি ভ্যাট দিচ্ছি বা ট্যাক্সের বিভিন্ন ফরম্যাটে আমি দিচ্ছি, আমি আসলে রিটার্নটা কি পাবো? এইটা কখনো কি বাজেটে ফিউচার ইয়েতে থাকে? দেখেন, বাজেটে আসলে এবার সবচেয়ে বেশি টাকা আদায়ের লক্ষ্যই ধরা হয়েছে ভ্যাট, প্রায় 91,000 কোটি টাকা। টোটাল যে লক্ষ্য আছে তার আপনি বলতে পারেন 3/1 হচ্ছে ভ্যাট থেকে আসতে। তো সেক্ষেত্রে আসলে সরকার যে এই টাকাটা আমাদের কাছ থেকে নিচ্ছে ভ্যাট আকারে বা আয়কর আকারে, সেটা কিন্তু আলটিমেটলি বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো যে নেওয়া হয়, যে ব্যয়ের যে খাতগুলো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা, সবগুলো কিন্তু এই বাজেট থেকেই পরিশোধ করা হয়। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বাবদ যে খরচটা হচ্ছে বা সুদ বাবদ যে খরচটা হচ্ছে, সেটাও কিন্তু একসময় আমার জন্যই নেওয়া হয়েছিল। মানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমরা নাগরিক সুবিধা কতটুকু পাচ্ছি, কতটুকু গুণগত মানসম্পন্ন পাচ্ছি সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। কিন্তু সরকার আসলে দেশ চালাবে এভাবে, আমার কাছ থেকে ট্যাক্স ভ্যাট নেবে এবং সেটা আবার পরে আমার উন্নয়নে ব্যয় করবে। কিন্তু সেই উন্নয়নটা কতটুকু দুর্নীতিমুক্ত হচ্ছে, কতটুকু সেখানে টাকার অপচয় হচ্ছে না, সেটার বিষয়ে আমরা কিন্তু আচ্ছা একটা জিনিস জানতে চাই যে আপনি যখন এই বাজেট নিয়ে কাজ করছেন, আপনার রিপোর্টিং, আপনার পুরো টিম মিলিয়ে কাজ করছেন, তখন আপনাদের বাজেট পরবর্তী বিভিন্ন অর্থনীতিবিদ বা বিভিন্ন সংগঠন তাদের ব্রিফিং থাকে, বা আপনি অর্থমন্ত্রীর ব্রিফিংয়েও ছিলেন, এই জায়গাগুলোতে মনে হয়েছে যে কোনো একটা জিনিসের প্রশ্নের উত্তর পাননি বা ভিন্ন মত আছে অর্থনীতিবিদদের মধ্যে, এরকম কোনো ব্যাপার? যদি না, আসলে পৃথিবীর কোনো দুই অর্থনীতিবিদ কখনো একমতে যাবেন না, এটা হচ্ছে একটা বিষয়। তো যেমন ডাক্তারের ক্ষেত্রে অনেক ডাক্তারই একমতে মানে পৌঁছান, কিন্তু অর্থনীতিবিদরা আসলে, কারণ যেমন আমি আপনাকে যদি বলি একটি কবিতার অর্থ আসলে এক কবি ছাড়া কেউ বলতে পারবে না, আমরা কাছাকাছি জায়গায় পৌঁছতে পারি। তো অর্থনীতিবিদরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন, তাদের মধ্যে মতের ভিন্নতা থাকবেই, এবং এই ভিন্নতার কারণে কিন্তু আমাদের রিপোর্টিংয়ে আরও ডাইমেনশনগুলো তৈরি হয়। তো একটা বিষয় হচ্ছে যে আবগারি শুল্কের একটা খারাপ দিক আছে। আচ্ছা, যেমন আপনি এখন ব্যাংকে টাকা রাখছেন, এখন আপনি এই ট্যাক্স এড়ানোর জন্য ব্যাংকে টাকা রাখবেন না, তাহলে আপনি কোথায় রাখবেন? আপনি বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিগুলো আছে, বহুমুখী সমবায় সমিতি, এগুলোতে টাকা রাখবেন। এগুলোর কিন্তু কোনো নিশ্চয়তা নেই, এগুলো টাকা কিন্তু ফেরত না দিয়ে অনেক সময় দেখা যায় হাওয়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা মানে না, তাহলে এই ধরনের ভ্যাট ইম্পোজ করার উদ্দেশ্য তো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সরকারের রাজস্ব আয় বাড়ানো, দুই নম্বর হচ্ছে মানুষকে আরো বিনিয়োগে উদ্বুদ্ধ করা। মানুষকে আসলে মানে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে অন্য কোথাও বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, বিনিয়োগ করবে। এখন কথা হলো যে যার 1 লাখ টাকা আছে সে হয়তো 1 লাখ টাকা পূর্ণ হতে দেবে না, এর আগে সেটা তুলে ফেলবে। তুলে বললাম আপনাকে এই সংস্থাগুলোতে রাখবে যেগুলোতে ফেরত পাওয়া যাবে, আর নয়তো জমি কিনবে। তো জমিতে আসলে যে ব্যয়টা হচ্ছে সেটা আসলে দেখা যায় অনুৎপাদনশীল খাতে ব্যয়টা চলে যাচ্ছে, টাকাটা। তার মানে জমির দাম এখন বেড়ে যেতে পারে না, জমির দাম বেড়ে যাবে সেটা অন্য বিষয়, কিন্তু কথা হলো যে বিনিয়োগ হওয়ার যে একটা বিষয়, সেটার জন্য আসলে সরকারকে একটু ইনসেন্টিভগুলো বিনিয়োগের ক্ষেত্রে দিতে হবে, ব্যবসার পরিবেশটাকে সুন্দর করতে হবে, আমাদের বিভিন্ন অফিসগুলোতে গিয়ে যে দৌড়াদৌড়ি করতে হয়, টানা হ্যাচড়া করতে হয়, সেই জায়গাগুলো কমাতে হবে। তখন যখন সে দেখবে যে না, আমার জমি কেনার চেয়ে একটা জায়গায় যদি আমি একটি বুটিক হাউস করি বা অন্য কিছু করি, ক্ষুদ্র একটি বিনিয়োগে যাই, সেটাতে করতে পারমিশন বা অন্যান্য ক্ষেত্রে আমাকে খুব বেশি হয়রানি পোহাতে না হয়, তখন কিন্তু সে জমি না কিনে ওখানেই রেখে দেবে। জমিতে কিন্তু জমির দাম যে দিন দিন বাড়ছে না তা না, কিন্তু বিনিয়োগে কিন্তু সে সরাসরি লাভটা 1 বছর 1 মাস বা 2 বছরের মধ্যে সে পেয়ে যাচ্ছে। কিন্তু জমিটা কিন্তু একটি স্থায়ী, হ্যাঁ, মানুষ সম্পদ গড়ার দিকে তার একটা মানে কি বলবো জন্মগত একটি প্রবণতাই আছে, ওইটার দিকে অবশ্যই যাবে।
আচ্ছা, অর্থনীতিবিদরা যদি এটার কোনো অংশ মানে প্রস্তাবিত বাজেট নিয়ে মানে যেটার নেতিবাচক দিক নিয়ে কথা বলে থাকেন, তাহলে কোন বিষয় নিয়ে কথা বলছেন? আমি আসলে সবার সাথেই কথা বলেছি, তারা যেটা বলছেন যে নতুন ভ্যাট আইনটা আসলে, আমি যদি সিপিডি বলি, পিআরআই বলি, বাংলাদেশের যে বড় বড় অর্থনৈতিক গবেষণা সংস্থাগুলো আছে বা ওয়ার্ল্ড ব্যাংক বলি, সবাই কিন্তু এই ভ্যাট আইনের পক্ষে। সবাই কিন্তু ভ্যাট আইনের পক্ষে। তাদের একটাই মত যে একটা অনিয়মকে নিয়মে আনা প্রয়োজন, তারা বলছেন। কিন্তু তারা বলছেন যে সরকার বলছে এতে মূল্যস্ফীতি হবে না, এটা ঠিক না। মূল্যস্ফীতি কিছু হলে হবে, সরকারের উচিত সেটা স্বীকার করা। আপনার কিছু কি মনে হয় যে মূল্যস্ফীতি তো হওয়ারই কথা? অবশ্যই হবে, মূল্যস্ফীতি অল্প হলে হবে। একটা গবেষণায় আমরা দেখেছি অন্তপক্ষে 0.6 ভাগ, 5 থেকে 6 ভাগ, 0.5 থেকে 6 ভাগ মূল্যস্ফীতি হবে, কিন্তু সেটা একবারই হবে। মূল্যস্ফীতি হবে না এটা যদি কেউ বলে সেটা আসলে সঠিক নয়। মূল্যস্ফীতি কিছু হলে হবে, কিন্তু এর বিনিময়ে আসলে এই মূল্যস্ফীতিটা যদি আমি সহ্যও করি, কারণ আমাদের দেশে আসলে বিভিন্ন কারণ ছাড়া কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। আমি সেটাই বলছিলাম যে আপনি বলছেন যে একবার হবে, তাহলে আমরা তো বিভিন্ন একটা ভালো একটা বিষয়ের জন্য যদি আমার কিছুটা মূল্যস্ফীতি বাড়ে, হ্যাঁ, কিন্তু কথা হলো যে সমাজে অনেক ভালনারেবল সোসাইটি আছে যাদের জন্য এই মূল্যস্ফীতিটা, সেক্ষেত্রে আসলে সরকারের যে সামাজিক প্রকল্পগুলো আছে, ভর্তুকি আছে, সেগুলো বাড়ানো। এই যে ভালনারেবিলিটির কথা বলছিলেন, তাহলে মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের উপরে যে প্রভাব পড়ছে, মূলত তো তাদের উপরেই প্রভাব পড়বে। আপনার কাছে কি মনে হয়? না, মধ্যবিত্ত এটা তো আসলে ভ্যাটটা তো সবার জন্যই সমান। উচ্চবিত্তর জন্য যেমন পড়বে, উচ্চবিত্ত তো উপার্জনের একটা জায়গা আছে, তার হয়তো সেটা অত অসহনীয় হবে না, কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা বা নিম্নবিত্ত তাদের জন্য অসহনীয় হবে। আর যারা মধ্যবিত্ত তাদের কাছে কোন রকমের কাটছাট, তারা তো মধ্যবিত্তরা তো সবসময় অ্যাডজাস্টই করে ফেলে। একটা মজার কথা বলি যে ইদানিং আমি দেখি যে প্রচুর হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। তো আপনার কাছে কি মনে হয় যে ধরেন খাওয়ার ক্ষেত্রেও এখন চিন্তা ভাবনা করতে হবে? না, সেটা হবে না। আসলে খাওয়া দাওয়ার বিষয়গুলো আসলে মানুষ উপার্জন করে কেন? খাওয়ার জন্য না, খাওয়ার জন্য, কিন্তু আমার দেখতে হবে যে আমি ওই রেস্টুরেন্টে যেতাম, আমি সেই ক্ষেত্রে যে খুব একটা কৃপণতা অনেকের মধ্যে আসবে তা না। কি, আগে ধরেন একটা জিনিসের দাম হয়তো ছিল 15 টাকা, সেটা এখন 16 টাকা হবে, খুব একটা বেশি যে হবে না। যারা আসলে নিয়মিত রেস্টুরেন্টে খাচ্ছি তারা হয়তো একটু বেশি পয়সা গুনবে, কিন্তু তারা যে খাওয়া বন্ধ করে দিবে তা আমার মনে হয়। ফাইনালি আমি মানে আপনার এই বাজেট সম্পর্কে আপনার যদি আর কিছু বলার থাকে? আমি বলবো যে আসলে আমি অনেকগুলো বাজেট কভার করেছি, তো আমার কাছে এই বাজেটটাকে আসলে একটা মিশ্র একটা অনুভূতি বাজেট নিয়ে। বাজেটে কিছু কিছু বিষয়ে আসলে একটু ছাড় দিতে পারতো সরকার, যেমন ব্যক্তি আর করমুক্ত সীমাটা বাড়াতে পারতো, তাতে অনেক সাধারণ মানুষ তারা একটা স্বস্তির জায়গা পেত। যেহেতু ভ্যাট আরেকদিকে আমাকে সমস্যা করছে, তো ওই বিষয়টা আসলে নেই যে একদিকে আমার উপর একটু আয় মানে কর বাড়ছে, আরেকদিকে যে একটু আমাকে স্বস্তি দেয়া, সেটা নেই। কিন্তু এটা যদি করা হতো, যেমন ব্যক্তি আর কর্মমুক্ত সীমা 2.5 লাখ আছে, সেটা যদি 3 লাখ করে দিত, তাহলে আসলে অনেক স্বস্তির জায়গাটা হতো। এবং আমি বলতাম যে এখন আমি বাজেটকে ধরেন 100-র মধ্যে কত 70 দিব, তখন হয়তো আমি 80 দিতাম। আচ্ছা, যাই হোক, আমাদের যারা দর্শক আছে, যারা সাধারণভাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন, তারা জানেন যে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি এবং শাওন হাসনাতের কাছ থেকে আমরা বাজেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি। আমি বিশেষ করে বাজেটের বটাও জানি না, কিন্তু তার কাছ থেকে কিছুটা ধারণা নিলাম। মানে শাওন হাসনাত বিজনেস রিপোর্টিং করেন এবং বাজেট বা অর্থনৈতিক বিভিন্ন ধরনের সূচক এবং মূল্যস্ফীতি থেকে শুরু করে যে আমাদের দৈনন্দিন জীবনে যে অর্থনৈতিক বিভিন্ন যে প্যারামিটারগুলোর যে প্রভাব, সেগুলো নিয়ে তার সাথে কথা বলেছি। একটা বিষয় পরিষ্কার হয়েছে যে আপনাদের প্রচুর আগ্রহ ছিল আবগারি শুল্কের যে প্রভাব, সেটা আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে। এটা থেকে তার কাছ থেকে আমরা জেনেছি যে আগে 20,000 টাকা ট্রানজ্যাকশন করলেও বছরে একবার করে একটা শুল্ক দিতে হতো, এখন সেটা থাকছে না। এখন হয়তো 1 লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ টাকা হলে আপনাকে একবার বছরে 800 টাকা দিতে হবে। হয়তো যারা 20,000 টাকা, আপনি যদি 5 বারে 20,000 টাকা করে উত্তোলন করেন, তাহলে হয়তো আপনাকে কোনো শুল্ক দিতে হবে না। বিষয়টা কি এরকমই? বিষয়টা আসলে এরকম, আপনার সারা বছরে যতবারই ট্রানজ্যাকশন হোক, একবার যদি কোনো ট্রানজ্যাকশন 1 লাখের উপরে হয়, 1 লাখের উপরে ট্রানজ্যাকশন একবার না, আপনার যদি 100 বারও হয়, আপনার শুল্ক কিন্তু বছর শেষে শুধু 800 টাকাই দিবেন। আচ্ছা, এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে প্রতি ট্রানজ্যাকশনে হয়তো এটা আরোপ করা হচ্ছে, আসলে প্রতি ট্রানজ্যাকশনে। কিন্তু এই আলোচনা থেকে আরেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এই আবগারি শুল্ক
নিয়ে এত হইচই হওয়ার ফলে মূল যে জিনিসটা ভ্যাট, বিভিন্ন ধরনের পণ্য বা সেবার উপরে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে মূল্য সংযোজন কর যেটা আরোপ করা হয়েছে, সেটা আসলে আড়ালে পড়ে গেছে। মূল হিসাবটা আপনাকে গুনতে হবে কিন্তু সেই জায়গাটাতেই। আর আমরা যে আলোচনা করেছি সেটাতে আমাদের সম্পূর্ণতা নাও থাকতে পারে, আমরা অর্থনীতিবিদ নই, বা সে রিপোর্টিং করে তার ধারণাগুলো অর্থনীতিবিদদের কাছ থেকে নেওয়া বা বই পুস্তক থেকে নেওয়া বা বিভিন্ন সূচক বিবেচনা করে কথা বলা, আমাদের মধ্যেও কোনো ভুল থাকতে পারে। আপনারা যদি এর চেয়েও ভালো কিছু জানেন তাহলে মন্তব্য করবেন, এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা দেখতে চান সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারই প্রেক্ষিতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা। আপনারা যদি এরপরে অন্য কোনো ইস্যু নিয়ে জানতে চান তাহলে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদের তথ্য দেওয়ার জন্য। আশা করি আপনারা আবগারি শুল্ক নিয়ে আপনাদের মধ্যে যে ধারণা সেটাতে কিছু না কিছু আমরা যোগ করতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আর শাওন হাসনাত, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলি যে যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনারা মনে করেন যে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আলোচনা করতে পারছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বলছি যে এটা অবশ্যই টেলিভিশন নয়, কারণ আপনারা টেলিভিশনে দেখে চলে যান এবং কারো একজন অর্থনীতিবিদের, কোনো একজন সমাজের বড় ব্যক্তি, কাউ ভিকটিম, কোনো কিছু সব বিষয়ের মধ্যে আপনারা শুধু মন্তব্য শুনে চলে যান, আপনার কিছু বলার থাকে না। এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন এই চ্যানেলটা। আপনি যা দেখছেন, আপনি যা মন্তব্য করছেন তার কোনো না কোনো রিপ্লাই আপনি পাবেন, অর্থাৎ আপনি যেমন আমার সাথে যোগাযোগ করছেন আমিও আপনার সাথে যোগাযোগ করছি। এই পারস্পরিক সম্পর্কের জন্য এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, এবং আপনারা যেটা মন্তব্য করবেন তার প্রেক্ষিতে আমরা পরবর্তী আলোচনায় আসবো। ধন্যবাদ।